নমস্কার, আমরা এখন আমাদের সঙ্গে পেয়েছি মায়া ঘোষ, অর্থাৎ ডক্টর মায়া ঘোষকে, যিনি কংগ্রেসের দীর্ঘদিনের কর্মী। দীর্ঘ বলতে সত্যি দীর্ঘ থেকে দীর্ঘতর বা দীর্ঘতম বলা যেতে পারে, সেটা বললেও ভুল হবে না। তিনি অত দিনেরই কর্মী এবং এখনো পর্যন্ত এই বয়সে এসেও কিন্তু আমরা কয়েকদিন আগেও তাকে দেখেছি গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে তিনি নিজে পথে নেমেছেন, পথে নেমে হেঁটেছেন। তো তার সঙ্গে কথা বলে আমরা একটু জানতে চাইবো যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে কংগ্রেস কি করবে, কি ভাবছে, কি পরিস্থিতি সেগুলো, এবং যে স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি রাজ্যে, সেই প্রশ্ন তো থাকবেই। প্রাথমিকভাবে আমরা একটু শুরু করছি, দিদি কি করে এই রাজনীতিতে এলেন? ছিলেন তো চিকিৎসক, ভালোই কাটাছেঁড়ার মধ্যে থাকতেন, শুধু শুধু রাজনীতিতে এলেন কি করে? আসলে কোনো যে একটা মানে কোন ইভেন্টের মধ্যে দিয়ে রাজনীতিতে এসেছি তা ঠিক নয়। কিরকম মানে গ্রাজুয়ালি অ্যাকচুয়ালি আমি খুব সোশ্যাল ওয়ার্ক করতাম। সোশ্যাল ওয়ার্ক না বলে বলতে পারেন যে আমি গ্রামে গ্রামে চিকিৎসা করতাম, ফ্রি চিকিৎসা, চ্যারিটেবল। আমি সেই বয়সটায় আমি নিজেই গাড়ি চালাতাম, ওষুধপত্র নিয়ে গ্রামে যেতাম। এরকম করতে করতে পলিটিক্যাল লোকেদের চোখে পড়ে গিয়েছিলাম। আমার প্রথম এন্ট্রি পলিটিক্সে অজিত বাজার, তখন আমাদের প্রেসিডেন্ট প্রদেশ কংগ্রেসের, উনি আমাকে পিক আপ করেন এবং আমাকে তখন প্রথম উনি একটা সেল তৈরি করেন, লিগাল এড সেল বলে, তার ট্রেজারার করে আমাকে নিয়ে এসেছিলেন। সেটা কত সাল হবে? 80 হবে খুব সম্ভবত, সালটা ঠিক মনে নেই আমার। ওরকম সময় হবে, আমি 89-এ দাঁড়িয়েছি তো, তাহলে তার একটু আগে 85 হতে পারে, 85 টাইপ হতে পারে। তার মানে আপনারা সবাই বুঝতে পারছেন, উনি স্মরণই করতে পারছেন না যে কত সালে উনি এসেছিলেন, কত আগে এসেছিলেন সেটা ভাবুন। এবং এখনো পর্যন্ত যেখানে সবাই কিন্তু রাজনীতিতে দল বদল করছে, কোন দলে গেলে একটু সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে বা অন্য কোন রকম আশা আকাঙ্ক্ষা নিয়েই তারা যাচ্ছেন, সেসব আমরা বিস্তারিত বলছি না, সবাই সেটা বুঝতে পারছেন বা জানেন। কিন্তু এই মায়া ঘোষকে আমরা দেখলাম, মায়া ঘোষ কিন্তু একইভাবে সেই কংগ্রেসেই রয়ে গেলেন। তো দিদি, এখন তো উনি যেটা কংগ্রেসের ওবিসি সেল আছে সেটার দায়িত্বেই উনি রয়েছেন। দিদির কাছে জানতে চাইবো, দিদি আমাদের রাজ্যে ওবিসি ঠিক কত, মানে সেরকম কি কোনো ডেটা আছে বা তাদের সাম্প্রতিক পরিস্থিতিটা কি? সত্যি কথা বলতে কি, ওবিসিটা এখানে ডিফাইন্ড না, কিন্তু অফিসিয়ালি একটা ডেটা আছে 17% পর্যন্ত ওবিসি। কিন্তু এখানে আমাদের যেটা ব্যক্তিগত ধারণা অনেক বেশি, যেহেতু অনেকদিন জনগণনা হয়নি, জাতি গণনা হলে পরে বোঝা যেত অ্যাকচুয়াল ওবিসিটা কত, যেটা কংগ্রেস বারবার বলছে যে ওবিসি হোক, এসসি এসটি হোক, আদিবাসী হোক বা আপার কাস্ট, যারাই হোক, যতক্ষণ না জাতি গণনা হবে ততক্ষণ তো বোঝা যাবে না যে কারা পিছিয়ে পড়ে রয়েছে আর কারা সামনে আছে। সেইটা করার জন্যই রাহুল গান্ধী আমাদের বারবার চেষ্টা করছিলেন, যদিও কোনো সরকারই না, রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার, তারা কোনোটাই এ ব্যাপারে ইন্টারেস্ট নেয় না কোনো বিশেষ কারণে, সেটা তো বুঝতেই পারেন আপনারা। কাজে তার জন্য ওবিসিটা এখানে ডিফাইন্ড, 17% ওবিসি লোকের রিজার্ভেশন করা আছে। দিদি, ওবিসি যে বলছেন, আমাদের রাজ্যের প্রায় যে জনসংখ্যা তার 17%ই আপনি বলছেন প্রায় ওবিসি। হ্যাঁ, তাহলে তো ওবিসির একটা বিরাট গুরুত্ব রয়েছে এবং তাদের একটা বড় সে আছে আমরা বলতে পারি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম আনঅফিশিয়ালি যদি বলতে চাই, যে আমরা কিন্তু ওবিসিটা অনেক বেশি, সেটা সংখ্যা বাড়লে অনেক বাড়বে, যেহেতু জনগণনা জাতি গণনা হয়নি, তার জন্য সেই জন্য এক্সাক্ট সংখ্যাটা তো যেটা অফিসিয়াল সেটাই বলতে হবে, বাড়লে অনেক বাড়বে। তবে এর মধ্যে মুসলিমরাও আছে, কারণ বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার মানে টেনিয়রের শেষের দিকটা উনি কিছু সেক্টরকে মুসলিমদের উনি ঢুকিয়ে দিয়েছিলেন ওবিসির মধ্যে। তার পরবর্তীকালে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও অনেকগুলোকেই ঢুকিয়েছিলেন, কিন্তু সেটা তো এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন, কাজে সেটা নিয়ে তো এখন আমরা কথা বলতেই পারি না। এই মানে আমাদের যে মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে ওবিসি কতগুলো গোষ্ঠীকে ঢুকিয়েছিলেন, মানে ওবিসির অন্তর্গত করেছিলেন, সেই ব্যাপারটা যদি একটু বলেন। মানে যা বিচারাধীন আছে আছে, কিন্তু যতটা আনবার চেষ্টা করা হয়েছিল সেটা তো আমরা আলোচনা করতেই পারি, সেটা যদি একটু বলেন। হ্যাঁ, উনি চেষ্টা করেছিলেন অনেকগুলো গোষ্ঠীকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য, ঢুকিয়েও ছিলেন,
কিন্তু এটার এগেনস্ট একটা কেসও হয়েছিল হাইকোর্টে, তারপরে সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং এখন সেটা বিচারাধীন আছে। কাজে এই সম্বন্ধে তো ঠিক মতো কিছুই বলতে পারবো না। দিদি, এবারে কিন্তু কংগ্রেস যেটা আমরা দেখলাম সেটা আশ্চর্যেরও যেমন, সেটা বলা যেতে পারে একটু আশারও। কংগ্রেস কিন্তু একেবারেই এই বিধানসভা ভোটে একলা চলার একটা নীতি নিল, যেখানে আমরা জানি, এখন আপনি নিজেও হয়তো মানবেন যে কংগ্রেসের সেভাবে পশ্চিমবঙ্গে কিন্তু অতখানি লোকজন, অত কর্মী, অত সদস্য নেই, কিন্তু তারপরেও এরকম একটা সিদ্ধান্ত নিল। এটাতে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বা কি ভাবেন এটা নিয়ে? আসলে বহুদিন ধরে তো রাজনীতি পার্টি না মানে দলটা করছি, আমরা ভীষণভাবে ডিপ্রাইভড হয়ে গেছি বারে বারে। জোট জোট করে করে না আমাদের মানে মানে বুথ লেভেলে কর্মীরা এত ডিসার্টেন্ট হয়ে গেছে যে সেখানে কোনোদিন অন্য দলের প্রার্থী রয়েছে, তার ফলে আমাদের পতাকাটাও ওড়েনি এবং তারাও কোনোদিন মানে আস্তে আস্তে কিরকম ভাবে নিয়মান হয়ে পড়েছে। একটা দলকে জাগিয়ে রাখতে হলে তার তো অ্যাক্টিভিটিস দরকার, আর সেই অ্যাক্টিভিটিসটা জেনারেলি আমরা যতই আদর্শের কথা বলি যে মানুষের সেবা ও মুক্তমুখ, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যেটা রিয়েল ব্যাপারটা, যে কিছু মানে ইলেকশনে দাঁড়ালে বা জিতলে তখন মানুষের সঙ্গে একটা পাবলিক কন্ট্যাক্ট হয়, তখন দলটা বেঁচে থাকে তার মধ্যে দিয়ে। তা আমাদের কি হলো, বারে বারে যতবার মানে যে কোনো কারণেই হোক আমাদের বারে বারে জোট করতে হয়েছে এবং জোট করার ফলে আমরা একেবারে মানে নগণ্য হতে হতে আস্তে আস্তে মুছে গিয়েছি। কারণ সেই জন্য আমাদের সংগঠনে কিছু নেই। তা এখন আমাদের বর্তমান যে সভাপতি শুভঙ্কর সরকার খুব ভালো ডিসিশন নিয়েছে, এই জন্য বলবো, আবার অনেক ছোট, কিন্তু ওর এই যে একটা সাহস করে একটা জিনিস নিতে পেরেছে এবং এআইসিসি কে রাজিও করাতে পেরেছে, এটা সত্যি মানে আমাদের কাছে ভীষণ আনন্দের। কারণ আমরা জানি যে এটা হার জিতের প্রশ্ন না, আমাদের ছেলেরা পতাকা নিয়ে মাঠে ঘাটে দৌড়ে বেড়াবে, ওয়ালিং করবে, এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি যখন 89-এ প্রথম ইলেকশনে দাঁড়াই ডায়মন্ড হারবারে, এই ঘটনাটা অনেককে বলেছি আমি, যে আমি একদিনকে রাত্রি অনেক রাত হয়েছে, প্রায় 11:30 হয়ে গেছে, ফিরছি বা ডায়মন্ড হারবার থেকে সাতগাছিয়ার ওপর দিয়ে। এখনকার মতো তখন ছিল না, রাস্তাঘাট মানে অলমোস্ট নেই, খুব মানে কষ্ট করে। সেদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ডিসেম্বরের রাত, ভীষণ ঠান্ডা। আমরা আসছি, হঠাৎ দেখি মানে গাড়ির হেডলাইটটা পড়েছে একটা দেওয়ালে, একটা মাটির ঘর, সেখানে একটা মহিলা গিয়ে একটা লোক গায়ে একটা গামছা, সে কি জানি করছে দেওয়ালে। অত রাতে আমরা দাঁড়ালাম, তারপরে দেখি যে আমি আজও বলতে গেলে আমার চোখে জল এসে যায়। আমি দেখলাম যে সে লিখছে, আমার নামটাই লিখছে। আমি কিন্তু লোকটাকে চিনি না, সেও আমাকে চেনে না, কিন্তু সেই দলটাকে চেনে, মানে কংগ্রেস হাত চিহ্ন, এতক্ষণ হাত চিহ্ন হয়ে গেছে, সে কিন্তু কংগ্রেস করে। এই কংগ্রেস বলতে গেলে তার মধ্যে যে একটা চোখটা চকচক করে উঠতে দেখেছি, আবেগ আবেগ, এই আবেগে কিন্তু দলটাকে চিরদিন বাঁচিয়ে রেখেছিল। আর সেই আবেগটা তো কিছুর মধ্যে দিয়ে প্রতিফলিত হতে হয়। তা সেই দেওয়ালে সে নামটা লিখছে, শীতের রাত, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তার কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। মানে কংগ্রেসটা কিন্তু এমনি করেই মানুষের মধ্যে ছড়িয়েছিল, আমরা যেটা দেখেছি। কিন্তু যারা এই কংগ্রেসের আদর্শটাকে ভালোবাসে, ক্ষমতার জন্য দলটা করে না, যারা, তারা কিন্তু আজকে খুব খুব আনন্দিত হয়েছে। আর সেই সঙ্গে আমরা যারা এই আদর্শের পিছনে দৌড়ে দৌড়ে আজকে এখানে জীবনের সায়ান্বেষে পৌঁছে গেছি, আমাদেরও ভীষণ ভালো লাগছে যে তবু অনেকদিন পরে 294টা সিটে আমরা লড়াই করছি। এই লড়াইতে হেরে যে হার জিত থাকেই, তাতে কিছু যায় আসে না, আদর্শের জেতাটাই হচ্ছে সবচেয়ে বড় জেতা জীবন। তাহলে আপনি বলতে চাইছেন যে এবারে যে এককভাবে লড়বে, তাতে অন্তত রাজ্যের সর্বত্র 294টা আসনে অন্তত কংগ্রেসের পতাকা দেখতে পাওয়া যাবে। কংগ্রেসের পতাকা দেখতে পাওয়া যাবে। আমি যেটা বলছিলাম, ওই পতাকা নিয়ে যখন ছেলেরা ছোটে আর যখন নামটা লেখে, সিম্বলটা লেখে, তখন তারা সত্যি ভীষণ আপ্লুত হয়ে যায়। মানে সেই আবেগটা কিন্তু কোনো টাকার নিক্তিতে ওজন করা যায় না। আমরা তো এই কংগ্রেসটাকে দেখেই বড় হয়েছি আর এই কংগ্রেসটা দেখেই ভালোবেসেছি।
আবার নতুন করে দেখতে পাবো, এটা ভাবতেও আমার ভালো লাগছে। আচ্ছা দিদি, যখন 2011 সালে আজকের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের যিনি এখন নেত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একটা সময় আপনাদের দলেই ছিলেন, যুব কংগ্রেসে ছিলেন, সব ঠিক আছে, কিন্তু 2011 সালে কিন্তু আপনারা সেই মমতাকে সঙ্গ দিলেন, মমতার সঙ্গে জোট করে আপনারা একসঙ্গে এলেন। আপনাদের কংগ্রেসের হয়ে মানস ভুঁইয়া, ডাক্তার মানস ভুঁইয়া বা আরো কয়েকজন মন্ত্রী হয়েছিলেন, আমরাও সেটা দেখেছি। তো এবারে কি এবারের মানে ভোটটাকে তো অনেকেই বলছে খুব ক্রুশিয়াল, খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটা টান টান লড়াই হবে বলে মানুষ আশা করছে, যেমন জনগণও আশা করছে, রাজনীতির যারা কারবারি তারাও আশা করছেন। সেখানে এবারে কি মানে জোটের যদি কোনো সম্ভাবনা তৈরি হতো, তাতে আপনার কি মনে হয়, সেটা কি সত্যি ভালো হতো নাকি? দেখুন, একটা কথা বলতে খারাপই লাগে আমাদের, ডেমোক্রেসিতে তো বিভিন্ন দল প্রতিদ্বন্দ্বিতা করবে, এটাই এক্সপেক্টেড। কিন্তু আমরা মানে বর্তমান রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি যে যারা ক্ষমতায় আসছে তারা অন্য কেউ মানে রাজনীতি করুক এটা চায় না। তার ফলে যে যে কাজগুলো তারা করতে থাকে সেটা বাঞ্ছনীয় নয়। তাই সেই জন্য সেরকম, আর বিশেষ করে যে কোনো কারণেই হোক, হয়তো ক্ষমতায় এলে মানুষের পদস্খলন হয়, একটা দলেরও পদস্খলন হয়, সেটা সবারই হতে পারে, কংগ্রেসেরও হতে পারতো। তা সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকের ঠিক এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে তৃণমূলের সঙ্গে যদি জোট করতো কংগ্রেস, সেটা আমার মনে হয় ক্ষতিই হতো। মানে আমাদের মানে অন্য কি ক্ষতি হতো জানি না, যেটা হারার ক্ষতির কথা বলছি না, আমাদের যে আদর্শটা, সেই আদর্শটাতে একটা ধাক্কা খেত। আমাদের মানে বুথ স্তরের যে ছেলেরা দলটাকে ভালোবেসে করে, তারা ভাবতো যে আমরা অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করছি ক্ষমতায় আসার জন্য। সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় আটকেছে, এবং সেটা হওয়াই দরকার ছিল। আপনি কি বলবেন তাহলে 2011-তে যে মমতাকে, তাহলে কি আপনারা মমতাকে আনবার জন্যই জোট করেছিলেন? মমতাকে আনবার জন্য জোট করিনি আমরা। মানে মমতার দল এবং কংগ্রেস দল জোটবদ্ধ হয়েছিল, কারণ তখন যারা শাসন ব্যবস্থায় ছিল, যে সিপিএম পার্টি, তারা কিন্তু অসম্ভব সন্ত্রাস, অত্যাচার, অন্যায়, মানে অসম্ভব রকম একটা বাড়াবাড়ি করছিল, এবং তার থেকে মানুষ মুক্তি চাইছিল, এবং সেই মুক্তি কিছুতেই পাচ্ছিল না, কারণ ভোট তো হতে দিত না। এটা তো আমার নিজের দেখা না, আমি নিজে ইলেকশনে লড়েছি। আমার ইলেকশনের সময় দেখেছি, যখন কাউন্টিং এ আমাদের ছেলেদের সামনে একটা খাল আছে, খালের মধ্যে নামিয়ে দিয়ে রিভলভার ধরে দাঁড়িয়ে আছে। এটা তো আমার নিজের অভিজ্ঞতা না। তা মানে কাউন্টিং করতেই দেয়নি, কাজে কে জিতেছে কে হেরেছে সে বলা খুব মুশকিল। মানে কাউকে ক্ষমতায় আনার জন্য আমরা করিনি, একটা অন্যায় অত্যাচারকে সরিয়ে দেওয়ার জন্য আমরা একসঙ্গে জোটবদ্ধ হয়ে একটা ইলেকশনের লড়াইটা করেছিলাম তখন, এবং তার ফলটাও ভালো হয়েছিল। আমরা যৌথভাবে আমরা জিতেছিলাম। ও হয়, ক্ষমতায় আসলে না মানুষ অনেক সময় পাল্টেও যায়, মানে জীবনের নিয়ম অনুযায়ী পাল্টে গেছে, কারুর দোষ গুণ বলার তো কোনো জায়গা নেই। প্রলোভনের বাইরে তো মানুষ থাকতে পারে না। আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, যেটা হয়তো আপনারা, কংগ্রেস তো অন্তত এই জিনিসগুলো মানে না বলেই আমরা জানি, এই যে ধর্মীয় একটা বিভাজন হঠাৎ করে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, অন্যান্য রাজ্যে আমরা অনেক সময় শুনেছি, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে জন্মেছি, পশ্চিমবঙ্গে বড় হয়েছি, এখানেই আমরা কাজকর্ম করছি এখনো, আপনিও তাই। তো আমরা তো সত্যি এরকম ধর্মীয় বিভাজনটা দেখিনি, কিন্তু এবার হঠাৎ করে দেখলাম, এবার শুধু না, কিছুদিন কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে, যেমন আইএসএফ হঠাৎ করে দেখলাম একটা মানে সংখ্যালঘুদের আমরা নেতা। এবার হঠাৎ করে হুমায়ুন কবির, যারা একটা সময় আপনাদের কংগ্রেসেই ছিলেন, তিনি কংগ্রেসে থাকার পরে তিনি এরকম ধরনের ভাবধারা কোথা থেকে কাল্টিভেট করেছেন আমি জানি না। যে প্রথমে কিন্তু উনি বলতে, ওনার দলের নাম যদিও দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি, কিন্তু দেখুন আপনি প্রথম দিন থেকে উনি বলতে শুরু করেন যে আমি মুসলিমদের নেতা, আমি একটা বাবরি মসজিদ তৈরি করছি, আমি মুসলিমদের নেতা। আচ্ছা, মুসলিম ছাড়া কি পশ্চিমবঙ্গে আর কোনো ধর্মীয় লোকজন নেই? শিখ নেই, জৈন নেই, হিন্দু নেই, কেউ নেই? বা রাজনীতিকে শুধুমাত্র এইভাবে দেখা হবে? এটাকে আপনি কি ভাবেন? মানে এভাবে তো আমরা পশ্চিমবঙ্গবাসী অন্তত কোনোদিন ভাবিনি। আসলে কি জানেন, এই যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এটা তো ব্রিটিশার্সদের কাজ। ইংরেজরা যখন দেশ থেকে চলে গেল, তখন তো ধর্মের ভিত্তিতেই দেশকে ভাগ করে দিয়ে গেল না, এবং
ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাদের সেটা মেনে নিতে হয়েছিল। কিন্তু যেহেতু কংগ্রেস তখন ক্ষমতায় ছিল, কংগ্রেস চিরদিন জাতপাতের ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে। গান্ধীজির আদর্শই ছিল, উনি যে জন্য ভারত দর্শনে বেরিয়েছিলেন, যে মানুষকে সেবা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। ওনার মন্ত্রই ছিল যে ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। সেই সত্যটা উনি ভাবতেন যে মানুষকে ভালোবাসার মধ্যে দিয়েই সত্যের প্রকাশ হয়, এবং সেইটাই উনি করতেন, এবং কংগ্রেস সেই আদর্শই বিশ্বাস করত। এবং তার জন্য কোনোদিন জাতপাত নিয়ে মাথা ঘামায়নি, কোনোদিন ধর্ম নিয়ে মাথা ঘামায়নি। আমার তো মনে হয় স্কুলে যখন আমরা পড়েছি, এখন যখন পেছন ফিরে তাকাই তখন মনে হয় আরে ও তো আমার সঙ্গে আমার যে খুব বন্ধু ছিল সে তো মুসলমান, তখন তো মনে হয়নি কোনোদিন। কারণ আমাদের বাড়িতে সরস্বতী পুজো সে আসতো, পুজোতে মজা করতো, খেত, হইচই করতো। আর আমরা ওদের সঙ্গে কোনোদিন ধর্মের ব্যাপারে আলাদা কোনোদিন তো মনেই পড়ে না। এমনকি আমি যখন NRS নীলরতন সরকার মেডিকেল কলেজে পড়েছি, তখনও আমার বন্ধুরা, আমার ধারে পাশের কাছের বন্ধুরা মুসলিমই ছিল। সেই সব মেয়েগুলোর কথা আমার এখনো মনে পড়ে, কিন্তু তখন কিন্তু মুসলিম হিসেবে মনে পড়তো না। কিন্তু এমন অবস্থা এরা বানিয়ে দিয়েছে, এখন যখন পিছন ফিরে দেখি তখন দেখি যে আরে তারা, আমরা তো একসঙ্গেই কত মজা করেছি, হই হই করেছি। ওদের তো কখনো জলকে পানি বলতে হয়নি, আর কোনোদিন অন্য কথা বলে আমাদের সঙ্গে মিশতেও হয়নি। আমরা খুব সহজে মিশেছি, ওরা ওদের ধর্ম পালন করেছে, আমরা আমাদের ধর্ম পালন করেছি। এটা তো রাজনীতির লোকেরা তারা কি করছে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ব্রিটিশার্সরা যে কাজটা করে গেছিল, আজকে আমরাও সেই কাজটাই করছি, করে নিজেদের মধ্যে একটা বিশাল বিভেদ সৃষ্টি করছি। সাধারণ মানুষের এমনি যখন আমি যাই না, সাধারণ মুসলিমই বলুন, সাধারণ হিন্দুই বলুন, তারা কিন্তু এগুলো পছন্দ করে না। তো দোল খেলতো, আমি নিজে দেখেছি, আগে আমার সঙ্গে মুসলিম ভাই বোনেরা দোল খেলতো, এখন ওরা দোল খেলে না। ওদের একটা কিরকম একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। এটা তো, এর জন্য তো মানুষ দায়ী না, এর জন্য আমরাই দায়ী। আমরা যারা রাজনীতি করি, আমরা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের সুবিধের জন্য, ক্ষমতা ভোগ করবার জন্য আমরা মানুষের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টি করেছি। দিদি, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জিজ্ঞাসা করব, যেটা আমাদের রাজ্যে একটা ইস্যু তো আছে দুর্নীতি, তো সেইটা না হয় রেখেই দিলাম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনিও একজন মহিলা, আমিও একজন মহিলা, নারী নিরাপত্তাটা কিন্তু এখন একটা অন্য মানে ক্রাইসিসের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের রাজ্যে, যেটা আমাদের রাজ্যে ছিল না। আমরা আরজি কর ইস্যুটাকেই তুলছি। আরজি কর ইস্যুতে যে চিকিৎসক, মহিলা চিকিৎসককে এত নির্যাতন করে মারা হলো, এত বড় আন্দোলন, জন আন্দোলন গড়ে উঠলো, আমরা দেখতে পাচ্ছি তার মা এখন বিজেপির প্রার্থী হতে চাইছেন, নিজেই ইচ্ছে প্রকাশ করেছেন। এটাকে আপনি কি ভাবছেন? তাদেরকে, যে সমস্ত মানুষগুলো নেমেছিল নিজেদের ইচ্ছে, এতগুলো মানুষ তো আর মানে কিছু পাওয়ার আশায় নামেনি তো, আপনি কি ভাবছেন? মানে এটা একজন মায়ের পক্ষে করাটা কোন দিক থেকে, কি ভাবনা থেকে আসছে? আসলে দেখুন, ওরা আমার আমার যেরকম ব্যক্তিগতভাবে মনে হয়, ওদের তো মেয়ে ছাড়া কেউ ছিল না। আর মেয়েকে দেখি মেয়েকে স্বপ্ন, খুব একটা বিশাল বড় লোকের বাড়িও নয়, মধ্যবিত্ত বাঙালি পরিবার, একটা সচ্ছল পরিবার। তারা মেয়েকে মানুষ করেছে যত্ন করে, কষ্ট করে। এই মেয়েটিও পড়াশোনায় ভালো ছিল, ভালো ডাক্তারও হয়েছিল। তাকে দেখি তো স্বপ্নটা দেখতো বাবা মা, তো সেই চলে যাওয়াতে তো জীবনটা একদম শূন্য হয়ে গেছে, বিচারটাও হলো না। এখন ব্যাপার হচ্ছে, এত যে নারী নিরাপত্তার কথা আপনি বললেন, কেন হচ্ছে নারী নিরাপত্তা বলে না, কোনো মানে অন্যায়ের যদি কোনোদিন প্রতিবাদ খালি হলে তো হবে না, পানিশমেন্ট হতে হবে। আপনার বাচ্চা যদি অন্যায় করে, আপনি যদি তাকে শাসন না করেন, সে তো আবারও সেই অন্যায়টাই করবে। সমাজের ক্ষেত্রেও তাই। একটা যে খুন করে বা যে চুরি করে বা কিছু করে, কেউ বর্ন ক্রিমিনাল হয় না। তখন তাকে একটা পানিশমেন্ট হলে শুধু তার যে শিক্ষা হয় তা না, পাঁচজন দেখে যে হ্যাঁ, এই অন্যায়টা করলে এটা করতে হবে। যেমন একটা বাচ্চা যখন একটা অন্যায় করে, তাকে যখন মা থাপ্পড় মারে, সে জানে যে এটা আমি যদি দ্বিতীয়বার করি তাহলে মা আবার আমাকে মারবে, সে মারের ভয়টা পায়। মানুষের মনে তো ভয়টা থাকে। অন্যায় করলে সেই অন্যায়ের জন্য শাস্তি যদি না হয়, তাহলে অন্যায় করার প্রবৃত্তি সব মানুষের মধ্যেই প্রবৃত্তি আছে, ভালো মন্দ সব প্রবৃত্তি আছে। এখন খারাপ প্রবৃত্তি মানে যারা, ধরুন যাদের বেশি প্রবৃত্তিটা খারাপ, তারা যদি দেখে এর কোনো শাস্তি হচ্ছে না,
তখন সেটাই বেশি সামনে চলে আসে, সেটাই প্রিডমিনেট করে। শাস্তিটা ভীষণ দরকার, এবং এই শাস্তিটা অভয়ের ক্ষেত্রেও হলো না, চুরির ক্ষেত্রেও তাই হচ্ছে, ডাকাতির ক্ষেত্রেও তাই হচ্ছে, কারণ কোনোটাই শাস্তি হয় না। পার্থ চ্যাটার্জির ওই যে মেয়েটার বাড়িতে এত কোটি কোটি টাকা, তাদের শাস্তি যদি না হয় তাহলে লোকে তো ভাববে যে আমিও টাকা রাখবো, আমারও শাস্তি হবে না। অন্যায় করলে শাস্তি না হলে লোকে তো কি, সরকার তো এটাই এতদিন করে এসছে যে শাস্তিটা দিয়েছে। ওর মা এখন কর্নার্ড হয়ে গেছেন, তার তো আর কেউ নেই এখন, হয়তো সেই জন্য একটা প্রোটেকশন চাইছেন, কারণ এখন যেহেতু মেয়ের বিচার হলো না, উনি এত আন্দোলনের মধ্যে জড়িয়ে পড়েছেন, হয়তো সেই জন্য একটা শেল্টার করছেন, হতেও পারে এটা। এবারে একটা খুব আশার বিষয় আমাদের জনসাধারণের কাছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস কিন্তু বেশ বেশ কয়েক মাস আগে থেকে কংগ্রেস কিন্তু দেখছি বেশ কিছু কর্মসূচি নিচ্ছে পরপর এবং পথে নামছে, খুব জোরালো ভাবেই নামছে। এটা সত্যি খুব একটা আশাব্যঞ্জক জিনিস। একটা জিনিস দিদি জিজ্ঞাসা করব, এবারে আপনারা কি আশা করেন, কতগুলো আসন পাবেন বলে আশা করছেন? এবং এটা বলা খুব কঠিন, মানুষ কি করবে বলা মুশকিল। আমি আগেও বলেছি যে আমরা দলটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রত্যেকটা সিটে লড়াই করছি, কারণ তা নইলে আমাদের পতাকাটাই কোথায় উঠতো না, মানে মানুষের কাছে আর নতুন করে পৌঁছতে হবে। এখান থেকে রেজাল্ট কি হবে বলতে পারবো না, তবে এটা ঠিক যে আমাদের পার্সেন্টেজ অফ ভোটটা বাড়বে, আমরা মানুষের কাছে পৌঁছতে পারলে। কংগ্রেস তো একসময় সব জায়গায় ছিল, অনেক মানুষ আছে যারা এখনো কংগ্রেসকে ভালোবাসে, কিন্তু কোনো তো মানে ফুটহোল্ড পায় না বলে তারা কিছু করে উঠতে পারে না। আমরা এতক্ষণ কথা বললাম ডক্টর মায়া ঘোষের সঙ্গে, তিনি শেষে যেটা বললেন সত্যি সেটা খুব আশাব্যঞ্জক। তিনি আশা করছেন জাতীয় কংগ্রেস, কংগ্রেস দল, আমাদের এখানে প্রদেশ কংগ্রেস দল, সেই প্রদেশ কংগ্রেস দল কিন্তু এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে ভোটে তাদের কিন্তু একটা বেশ বড় ধরনের থাবা বসাতে পারবে বলেই আশাবাদী, এবং সেভাবেই তারা কিন্তু পথে নেমেছেন, খাটছেন, একদম ঘাম ঝরিয়ে ফেলেছেন, এই বয়সেও পিছিয়ে নেই এক পাও। এটাই একটা আশার জায়গা। নমস্কার।